স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নতুন বাজেটের বর্ধিত কর নিয়ে উঠেছে প্রশ্ন, জনগণের উপর চাপ তৈরি হবে এমনটা বলছেন রাজনীতি, অর্থনীতিবিদ সহ নানা অঙ্গনের মানুষ। সমস্যা থাকলে সমাধান হবে এমনটি বলছেন প্রধানমন্ত্রী। এসব নিয়ে আজকে আলোচনা কর শুভঙ্কর। কথা বলতে স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বাগত আপনাদের। প্রধানমন্ত্রী বলছেন যে সব থেকে বড় বাজেট 4,266 কোটি টাকার বাজেট আমরা দিয়েছি, এত বড় বাজেট আর কখনো কেউ দেয়নি। বড় বাজেট মানেই কি ভালো বাজেট কিনা ডক্টর মশিউর রহমান? কারণ এই বড় বাজেট দেওয়ার ক্ষেত্রে কোনো সৃজনশীলতা বা কোন বড় ধরনের কারিগরি বুদ্ধি খাটানো হয়েছে সেটি আমরা বুঝছি না। তো সহজ পথ, বেশি রাজস্ব আদায়ের পথ করা হয়েছে বলেই আমরা মনে হচ্ছে। বড় বাজেট মানে ভালো বাজেট কিনা? আমার এই যে মানে সরল উত্তর হবে যে আমাদের এই পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট অনেক দরকার, সেটা তো আমরা কখনো অস্বীকার করি না। এবং পাবলিক সেক্টরে যথেষ্ট পরিমাণে ইনভেস্ট করতে গেলে কর, রাজস্ব ইত্যাদি বাড়াতে হবে। যদি ঋণের প্রয়োজন হয়, যে পর্যন্ত সেফ লিমিট আছে সেগুলো বাড়াতে হবে। সেই দিক থেকে বড় বাজেটের ওই অর্থে ভালো যে আমাদের যে চাহিদা আছে সেটা মেটাবার জন্য এটা পর্যাপ্ত বা যতদূর সম্ভব রাজস্ব সংগ্রহ করছে। আর একটা যেটা আছে, যেটা হয়তো আপনার মনের মধ্যে আছে, যে এই বাজেটে যদি ত্রুটি থাকে তাহলে এই সংখ্যা সেই ত্রুটিগুলো দূর করতে পারবে কিনা সেটা দেখতে হবে। যে বাজেটের কন্টেন্টস কি আছে তারপরে নির্ভর করবে, কিভাবে বাজেটটা ইমপ্লিমেন্টেড হয় তারপরে নির্ভর করবে। আপনি আপনার কাছে আবার একটু আসবো ডক্টর মশিউর রহমান। আমি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে আসতে চাই। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি বলছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি ও লুণ্ঠনের সৃষ্ট মূলধনের ঘাটতি পূরণ, আমি আপনাকে কোট করছি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি ও লুণ্ঠনের সৃষ্ট মূলধনের ঘাটতি পূরণে সাধারণ মানুষের উপর করের বোঝা চাপিয়ে বাজেট পেশ করা হয়েছে। এটা কি মানে পলিটিক্যাল, আমরা যদি বলি যে একটি পলিটিক্যাল একটি স্লোগান কিনা, নাকি আপনি এটি আসলে ভেবে চিনতে প্রমাণ করার সাপেক্ষেই প্রামাণ্য কথা বলছেন? এটা পলিটিক্যাল ইকোনমির স্টেটমেন্ট। আচ্ছা, ইটস এ স্টেটমেন্ট অফ পলিটিক্যাল ইকোনমি। ওকে, ওই সেন্স থেকে আমি বলছি। এবং আমি যে কারণে বলেছি সেটা হচ্ছে আমাদের এই পর্যন্ত আপনি যদি যেসব সেক্টরে মেগা প্রজেক্ট থেকে শুরু করে, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে, শেয়ার বাজার থেকে শুরু করে, আপনি প্রতিটি সেক্টরে যে বড় বড় অনিয়মগুলো হচ্ছে, যেটা আমরা একটু আগে আলাপ করতেছিলাম যে পদ্মা ব্রিজের 8,000 থেকে 28,000 কোটি টাকা, তারপরে আপনার ফ্লাইওভারে যেখানে 1 কিলোমিটার 10 কোটি, পার্শ্ববর্তী দেশ চায়নাতে 13 কোটি, এখানে 30 কোটি 40 কোটি, যেখানে আপনার ডুয়েল ক্যারিজওয়ে 4 লেনে চায়নাতে যা আছে আমাদের এখানে 4 গুণ, ইন্ডিয়ার থেকে 5 গুণ। তা আমার কথা হচ্ছে এই টাকাটার অ্যাকাউন্ট ফর আপনি করবেন কি করে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ব্যাংকিং সেক্টরে যে এত বড় একটা ডিবেকল, এই ধরনের বড় একটা লুটপাট হচ্ছে, এটা ওপেন সিক্রেট, যে এই ব্যাপারে কোনো যুক্তিতর্কের কোনো প্রয়োজন নাই। এত বড় একটা, এটা আবার আপনি জনগণের টাকা দিয়ে এখানে ঘাটতি পূরণ করছেন। শেয়ার বাজারে একই অবস্থা, যে এত বড় ধরনের লুটপাট হওয়ার পরে আপনি আবার জনগণের টাকা দিয়ে সেটা ঘাটতি পূরণ করছেন। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে, আপনি এখন এই সমস্ত সেক্টর থেকে যে এখন ধরেছেন সাধারণ মানুষের পকেটের দিকে আপনি যাচ্ছেন, যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিবের উপরে, যে আপনার রিয়েল সেক্টর যেহেতু এখন আর পারফর্ম করছে না, এবং তখন আপনি কিন্তু এই আবগারি শুল্ক থেকে শুরু করে ব্যাংকের একটা সঞ্চয়, সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব মানুষ একটা সঞ্চয় আছে, তার উপর আপনি আবগারি শুল্ক দিচ্ছেন। কিন্তু আবগারি শুল্কটা কি খুব সিগনিফিকেন্ট? না, ইট ইজ সিগনিফিকেন্ট, অফকোর্স ইট ইজ সিগনিফিকেন্ট। আপনি যদি দেখেন যে স্ট্যাটিস্টিক্স গুলো, একটা লোক যদি 1 লক্ষ টাকা রাখে, এটার কিছুদিন পরে দেখা যাচ্ছে সে ওই সব অ্যাডজাস্টমেন্টের পরে অ্যাকচুয়ালি সে মাইনাসে চলে যায়। না, এই কথাটা ঠিক না জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, এটা ঠিক না। এটি বোধহয় সাংবাদিকদের ঐতিহাসিক ভুল। না, ঐতিহাসিক ভুল না, এটা হচ্ছে আপনি যদি এটা কন্টিনিউ আসলে আমরা তাহলে ক্যালকুলেট করি, কয়দিনের জন্য রাখবেন আপনি বলেন 1 লক্ষ টাকা? না, আমি এক্স্যাক্টলি ক্যালকুলেশন তো ঠিক আছে, ধরেন 6% ইন্টারেস্ট। না, সেটাই ইস্যু না। ইস্যু হচ্ছে মানে 1 লাখ টাকা ব্যাংকে রাখলে কমবে না, আসলে এটা আমাদের ভুল। না, এটা তো ইকোনমিস্টরা যেটা রিপোর্ট করেছে ইদানিং, এবং ব্যাংকিং সেক্টর যে রিপোর্ট করেছে সেটা তাদের রিপোর্ট থেকে আমি কোট করছি। আপনি যদি সেটাও যদি আপনি মনে করেন আপনার প্রথমাংশের সাথে, আপনার বক্তব্যের প্রথমাংশের সাথে আমি একমত। আমি কি ডক্টর মশিউর রহমান, না, আমি শেষ করি তাহলে সুবিধা হবে। মশিউর রহমান ভাই
ওনার জন্য সুবিধা হবে কথাটা কি, যে আপনি করমুক্ত যে অ্যামাউন্টটা আছে সেটা আপনি রেখে দিয়েছেন, আপনি ইনফ্লেশনের জন্য সেটা অ্যাডজাস্ট করেন নাই। রাইট। আপনি আবগারি শুল্ক দিয়েছেন, ছোট সঞ্চয়কারীদের উপর আবগারি শুল্ক প্রযোজ্য আছে। আপনি গ্যাসের দাম দ্বিগুণের থেকে বাড়িয়ে দিয়েছেন, আপনি বহুবার বিদ্যুৎ বিল আপনি বাড়িয়ে দিয়েছেন, আপনি এখানে বেকারত্বের একটা বিশাল এখন অংশ বেড়ে চলছে। তাহলে আপনি এই সমস্ত মানুষের ইতিমধ্যে কিন্তু ক্রয় ক্ষমতা কমে গেছে। এটা বিবিএস এর রিপোর্ট অনুযায়ী আপনি দেখেন যে গত কয়েক বছরে রিয়েল ইনকাম কিন্তু কমে গেছে। এখন তার উপরে যদি আপনি এগুলো সব অ্যাড করেন, তাহলে আমি যে কারণে বলছি এই মানুষগুলোর উপর আপনি চাপ সৃষ্টি করে সহজ কর আদায়, যেহেতু বিএটি তো অবশ্যই আছে, 15% আছে, তা আপনি এই মানুষগুলোর উপর করগুলো চাপিয়ে দিয়ে এই টাকাগুলো কোথায় যাচ্ছে আমি বললাম, এটা তো লুণ্ঠন ছাড়া তার কিছু না। ডক্টর মশিউর রহমান, আপনি যদি মেগা প্রজেক্টে দুর্নীতির কথা বা খরচ বাড়ার কথা, দুর্নীতির কথা যদি আমরা নাও বলি, ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে বারবার যে লোকসান, সেই লোকসান আমাদের টাকা দিয়ে পুষিয়ে দেওয়ার কথা বলছেন, এবং যে কথাগুলি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর কথাগুলিকে বিএনপির মুখে মানায় না বলে উড়িয়ে দেওয়ার একটি চেষ্টা করা হচ্ছে। এটি বিএনপির মুখে না মানালে আমাদের মুখে মানায় কিনা সেটি একটু আপনি আমাদের যদি একটু বলেন। আমরা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর এই কনসার্নের সাথে একমত, কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী 20,000 থেকে 1 লাখ টাকা ব্যাংকে রাখলে 150 টাকা আগে আবগারি শুল্ক দিতে হতো, এখন আর দিতে হবে না। নতুন প্রস্তাব অনুযায়ী 1 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত 500 টাকার পরিবর্তে 800 টাকা আবগারি শুল্ক দিতে হবে। আর আবগারি শুল্ক বলতে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সারা বছর কোনো গ্রাহকের হিসেবে সর্বোচ্চ একদিন সর্বোচ্চ কত টাকা ছিল সেই টাকার উপরে আসলে আবগারি শুল্ক কার্যকর হবে বলে বলছেন। যাই হোক, যারা ওই হিসাব করছিলেন যে সেই ব্যাপারটি একটু আলাদা। আমি ডক্টর মশিউর রহমান আপনাকে জানতে চাই যে মেগা প্রজেক্টের দুর্নীতি, ব্যাংকিং সেক্টরের লুটপাট, শেয়ার বাজারে দুর্নীতি, সেসব ব্যাপারে আপনারা কি বলবেন? মেগা প্রজেক্টে এই যে আমাদের যে ইয়ে হয়, যে আমাদের এখানে জমির একটা দাম আছে, এবং জমির এখন যে অ্যাকোয়ার করলে যে কম্পেনসেশন দেয় সেটা হলো বাজারে যা দাম হয় তার চেয়েও 50 না 60 ভাগ বেশি দেয়। দ্বিতীয়ত হলো যে ওই সঙ্গে যে অবৈধ দখলদার যদি কেউ থাকে তাকেও একটা কম্পেনসেশন দেওয়া হয়, তো কম্পেনসেশনের পরিমাণটা বেশি। কম্পেনসেশনটা বাদ দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে বোঝা যায় যে ওইখানে দুর্নীতি কত পরিমাণ কি আছে বা না আছে। কতগুলো আছে যে আপনার সময়ের জন্য দাম বেড়ে যাচ্ছে, কতগুলো আছে জমির অ্যাকুইজিশন কস্ট সেগুলোর জন্য বাড়ছে। তো এখানে একটু শুধু জানার জন্য, জমির অ্যাকুইজিশন কস্ট যে আপনারা নির্ধারণ করছেন সেটি কি কোনো কিছুর উপর ভিত্তি করে সকলের জন্য সমানভাবে করছেন? হ্যাঁ, ইউনিফর্ম রুল যে ইসের রেজিস্টার্ড সেল যেটা হয় সেই সেলের একটা বেসিস ধরে তারপরে কিন্তু জমির অ্যাকুইজিশন কস্ট বাড়ে না, তারপরে 100 মানে রেজিস্টার্ড সেল অনুসারে, তারপরে 150 এবং ওইখানে স্ট্রাকচার, তারপরে অবৈধ দখলদার যদি থাকে তাদের রিহ্যাবিলিটেশন ইত্যাদি সব আছে। সেগুলো বাদ দিলে অ্যাকচুয়াল কনস্ট্রাকশনে আমরা আসতে পারি। তো আমাদের ওই যে ওই ইয়ের জন্য এখানে অপচয় হচ্ছে কিনা সেটা দেখার জন্য ওই খরচগুলো বাদ দিয়ে অ্যাকচুয়াল কনস্ট্রাকশনের যে খরচ সেইটা প্লাস সময়ের জন্য যে দাম বেড়ে থাকে সেগুলো বাদ দিলে আমরা বুঝতে পারবো যে কি হয়েছে। আপনার আর একটা ছিল যে ব্যাংকিং খাতের দুর্নীতি। ব্যাংকিং খাতে একটি হলো যে ব্যাংকিং খাতে যদি কখনো কোনো দুর্যোগ দেখা যায় তাহলে যে কোনো সরকার প্রথমে চেষ্টা করে যাতে ব্যাংকিংয়ের প্রতি মানুষের আস্থাটা যাতে নষ্ট না হয়, সে একটা দিক আছে। আরেকটি হলো যে এখন ব্যাংকের মূলধনের পরিমাণ বেড়ে গেছে। ব্যাংকে যে একটা বেজ ইকুইটি আছে, এরপরে ওর অ্যাসেটের ভ্যালুর সাথে সাথে অ্যাসেটের রিস্কের সাথে সাথে কিছু ওরা কি বলে ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, এখন বোধহয় থার্ড টায়ারে গেছে, ওই সেই অনুসারে ওদের ইকুইটি বাড়তে হয়। আর একটা যে প্রেস কনফারেন্সে ফাইন্যান্স মিনিস্টারকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন, তো উনি উত্তরে বলেছিলেন যে এই পাবলিক ব্যাংক সরকারের নির্দেশ অনুসারে অনেকগুলো কাজ করে, যেমন স্কুলের মাইনা, এমপিও যে ডিসবার্সমেন্ট সেগুলো, তারপরে বিভিন্ন ইউটিলিটি ফ্যাক্টরির বিল টিল ইত্যাদি নেয়, এবং সেখানে ওরা কোনো চার্জেস হয় না। সেখানে ওদের ব্যয় আছে কিন্তু তার করসপন্ডিং ইনকাম গভর্নমেন্টের কাছে। অর্থমন্ত্রী বলেছেন বটে, কিন্তু এটি একটু বিশ্বাসযোগ্য এবং সেটি ব্যাংকিং এর মানে ধরি আমরা যদি সোনালী ব্যাংকে আমি শেষ করি তো সেখানেও তাদের একটা আছে। আর একটা জিনিস আমরা দেখি না, আমি মনে করি যে এটা বোধহয় আমাদের আলাদা করে দেখা দরকার, যে আমাদের এখানে যে ইনভেস্টমেন্ট হয়, ইনভেস্টমেন্টটা কিন্তু
মেইনলি মানে লার্জলি ব্যাংক ফাইন্যান্সড ইনভেস্টমেন্ট শিল্পে। প্রাইভেট ব্যাংক যেগুলো আছে এরা মানে দেশি প্রাইভেট ব্যাংক যেগুলো আছে এরা ট্রেড ফাইন্যান্স করে বেশি, ইনভেস্টমেন্টে কিছু করে কিন্তু ইনভেস্টমেন্টের পরিমাণ কম। রাইট। বিদেশি ব্যাংক যারা আছে তারা প্র্যাকটিক্যালি ট্রেড ফাইন্যান্স করে, ইনভেস্টমেন্ট কিছু নাই। তো ইনভেস্টমেন্টের রিস্কও বেশি, ইনভেস্টমেন্টের লসও বেশি। ইনভেস্টমেন্ট অ্যাসেসমেন্ট হয়তো আরও কোয়ালিটি ইমপ্রুভ করা যায়, কিন্তু আমার মনে হয় যে এই ব্যাংকের দুর্বলতা দেখার জন্য এই কোথায় তারা লোন দিচ্ছে সেই লোনগুলোকে আলাদা করে ভাগ করে দেখা দরকার যে ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টের জন্য যে লোন দিচ্ছে সেইখানে তাদের লোকসান বেশি কিনা। ওকে, সেগুলো ঠিক কোন ব্যবসায়ী ব্যাংক থেকে লোন নিচ্ছেন, সেই লোনের টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছেন এবং লোন সেটা পরিশোধ করছেন না আপনাদের। এরপরে আমি যেটা বলবো যে ব্যাংকিং সেক্টরে যে দুর্বলতা আছে সেটা অ্যাড্রেস করা উচিত, অ্যাড্রেস করা দরকার। আমি বলবো না যে এই দুর্বলতা যদি থাকে তাহলে আমরা সেগুলো দিকে খেয়াল করব না, কিন্তু এটার একটা মরাল দিক আছে। আর একটি হলো যে ব্যাংকিং সেক্টরের পারফরমেন্সটা কী সেটার বিচার করা। আমি যেটা বললাম যে কোন খাতে ঋণ দিচ্ছে সেগুলো দেখা। আপনি যেটা বললেন যে ব্যাংকের থেকে ঋণ নিয়ে পাচার করছে, এইটা যে পাচার করা দেখা যায় না, অতএব আমি এটা বলতে পারবো না যে ব্যাংকে থেকে ঋণ নিয়ে পাচার করছে। তবে ব্যাংকের ডিফল্টের পরিমাণ আছে সেটা সত্যি কথা, এবং সেই ডিফল্টটাকে রিকভার করার জন্য চেষ্টা করা উচিত এবং রিকভারের কারণ কি সেটাও দেখা দরকার। এই কথা কি ঠিক যে আমাদের কারো কারো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং আপনারা সেটি জানতেও চেয়েছিলেন, সেটি আবার পরে আর আমাদেরকে কোনো মানে জবাব দেওয়া হয়নি যে সুইস ব্যাংকে? আমি এ বিষয়ে অবগত নই, বলতে পারবো না। জনাব আমির খসরু মহোদয়, আমাদের কাছে কি স্পেসিফিক কোনো তথ্য আছে যে কিভাবে এই ব্যাংকের টাকা পাচার হয়েছে বলে আমরা আসলে অভিযোগ করছি? আমি তার আগে একটা দুটো পয়েন্ট যে মুশফির ভাই যেটা বলেছে যে ব্যাংকিং খাতে সরকারি ব্যাংকের মূলধন বাড়ার কারণে এটা ডেফিসিট ফিল আপ করছে, এটা কিন্তু কথাটা বোধহয় ঠিক নয়। কিন্তু এটা মূলধন ঘাটতির কিন্তু পূরণ করছে, এটা মানে এক্সিস্টিং মূলধন ঘাটতি পূরণ করছে, এটা কিন্তু এক্সপ্যান্ডেড মূলধন নয়, কিন্তু এক্সিস্টিং যেটা ঘাটতি হচ্ছে। এবং এটার পেছনে কারণ হচ্ছে যে ব্যাড লোন, এবং 1 লক্ষ কোটির উপরে যদি আপনার যদি ব্যাড লোন হয়ে থাকে ওভারঅল, তারপরে আপনি চিন্তা করেন এটা মেজর পার্ট কিন্তু সরকারি ব্যাংক, তার মানে এটার কারণ হচ্ছে ডাইরেক্টেড লোন। এগুলো তো পলিটিসাইজড বোর্ড এবং পলিটিসাইজড লোনের কারণে হচ্ছে। এবং এটার কারণে যে এখানে কিন্তু সবাই বিচার, আরেকটা কারণ হচ্ছে সবাই কিন্তু বিচারের বাইরে থাকছে। স্কেপগোট হচ্ছে কারা? এখানে মিড লেভেলের কতগুলো অফিসারকে আপনি জেলে ঢুকিয়ে দিচ্ছেন। এত বড় বড় লোন, এগুলো ডাইরেক্টেড লোন, কিন্তু বোর্ডের অনুমতি ছাড়া, বোর্ডের পৃষ্ঠপোষকতা ছাড়া এত বড় বড় লোন হতে পারে না। শুধু শুধু কতগুলো মিড লেভেল অফিসারকে আপনি স্কেপগোট করে জেলে পাঠিয়ে দিচ্ছেন, এটা হচ্ছে একটা কারণ। এবং এটা যদি আপনি কম্পেয়ার করেন প্রাইভেট ব্যাংকের সাথে, প্রাইভেট ব্যাংকেরও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লোন এরা যেভাবে দিচ্ছে, প্রাইভেট ব্যাংকও তো ইন্ডাস্ট্রিয়াল লোন দিচ্ছে, কিন্তু সেইখানে তো আপনি এই ধরনের ব্যাড লোন হচ্ছে না। আমাদের দর্শকরা একটা জিনিস জানতে চান, সেটি হচ্ছে যে 1 লক্ষ কোটি টাকা যে কুঋণ আমরা বা ব্যাড লোন যেটিকে আমরা বলছি, সেটি এই সরকারের আমলে বা এই সরকারের টানায় 8 বছরের আমলে কতটা? এটা অলমোস্ট ম্যাক্সিমাম, মানে আগে আর কোনো কুঋণ ছিল না। আমি বিএনপির সময় আপনি ব্যাংকের যদি ট্র্যাক রেকর্ডটা দেখেন, বিএনপি সময় ইভেন ন্যাশনালাইজড ব্যাংকে, প্রাইভেট ব্যাংক তো প্রশ্ন ওঠে, ন্যাশনালাইজড ব্যাংকে ব্যাড লোন তো হবেই, কিন্তু ব্যাড লোন এই পর্যায়ে কোনোদিন এই সরকারকে ঘাটতি 15,000 কোটি টাকা ওনারা ঘাটতি পূরণ করেছে লাস্ট কয়েক বছরের মাত্র। এখন আবার 15,000 কোটি টাকা শর্টফল আছে, কিন্তু সো ইউ আর টকিং অ্যাবাউট 30,000 কোটি টাকার শর্টফল। আপনি 200-300 কোটি টাকা শর্টফল হইতে পারে, কিন্তু আপনি 30,000 কোটি টাকা শর্টফলের কথা আমরা বলছি। এবং এটা কিন্তু আমরা কিন্তু সবাই জানি এই কত বড় বড় লোন কারা কারা নিয়ে গেছে, এটা এখন লুকাইতে কিছু না। এবং এটাও সত্য যে বড় বড় যারা বড়োয়ার, তাদের জন্য বাংলাদেশ ব্যাংক আলাদা রুল করতে হয়েছে, সেটাও কিন্তু আবার দলীয় ভাবে আমরা জানি আর কারা। এবং এদেরকে সমর্থন করার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, এটা ডাবল স্ট্যান্ডার্ড। এটা তো কোনো ফ্রি মার্কেট ইকোনমিতে হতে পারে না। আমার জন্য ওয়ান সেট অফ রুল, এবং আপনাদের সরকারি দলের লোকজন যারা ডিফল্ট হয়ে যাচ্ছে তাদের জন্য অ্যানাদার সেট অফ রুল। এই ডিসটরশন গুলো কোন তথ্যের মধ্যে পড়ে কিনা ডক্টর মশিউর রহমান? আমি শুধু একটি প্রশ্ন নিয়ে আপনার কাছে আসতে চাইবো যে 1 লাখ কোটি টাকা কুঋণের কথা বলছেন না জনাব আমির খসরু মাহমুদ, এবং বেশিরভাগটাই এই সরকারের 2 মেয়াদে সৃষ্ট হয়েছে বলে তিনি বলছেন। এ ব্যাপারে আপনি কি বলবেন? এতখানি কুঋণ, আমরা কি একটা বিরতি নিয়ে ফিরে আসবো? আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি, একটু বড় করে শুনিয়ে আমরা ফিরছি।
আজকে বাংলাদেশে ফিরলাম। ডক্টর মশিউর রহমান, এই সরকারের 2 মেয়াদে 1 লাখ কোটি টাকার ঋণের বেশিরভাগই জনাব আবির কাছে মঞ্চে না, এটা আমার মনে হয় যে এই অ্যাবসলিউট অ্যামাউন্ট দেখলে আমরা বুঝতে পারবো না, কারণ এই সময়ের ব্যবধানে 15-20 বছরের ব্যবধানে তো ঋণের পরিমাণও বাড়ছে। তো ঋণের কত প্রপোর্শন হচ্ছে, ব্যাড লোন হচ্ছে, সেই প্রপোর্শনটা দেখা দরকার। আর সেকেন্ড হলো যে ব্যাড লোন যারা নিয়ে শোধ করতে পারছে না তাদের অ্যাকচুয়াল অ্যাসেটটা আছে কিনা। যদি অ্যাসেট থাকে এবং দেখা যায় যে ওই অ্যাসেটটা যদি ব্যবহার করতে পারে তাহলে এই ইনকাম জেনারেশন হবে, সেখান থেকে ঋণ শোধ দিতে পারে। তো একটা হলো যে পেনাল অ্যাকশন, আর একটা হলো যে ইকোনমিতে যদি অ্যাসেট কন্ট্রিবিউট করতে পারে তাহলে সেই অ্যাসেটটাকে ব্যবহার করার সুযোগ দেওয়া। এখন এই সুযোগের টার্মস কী হবে সে সম্পর্কে বিতর্ক থাকতে পারে, যে তাকে 15 বছরের সুযোগ দেওয়া হবে না 10 বছরের সুযোগ দেওয়া হবে, না ইন্টারেস্ট রেটটা কত কমানো হবে বাড়ানো হবে, সেগুলো বিতর্কের বিষয়। যারা করেন ওই টেকনিক্যালি যে কাজগুলো করে তারা বলতে পারবেন। কিন্তু অ্যাজ এ প্রিন্সিপাল যে ভালো অ্যাসেট আছে সেই অ্যাসেটটাকে ব্যবহার করার ক্ষমতা নষ্ট করে দিয়ে কোনো লাভ হবে না। আর দ্বিতীয়, আমাদের যেটা অ্যাকচুয়াল স্ট্রাকচারাল যেটা প্রবলেম আছে সে হলো আপনি এই মর্টগেজ ফোরক্লোজ করে বিক্রি করতে পারবেন না, কারণ একজন এন্টারপ্রেনার বা একজন মালিকের সম্পদ যদি কোনো ব্যাংক ফোরক্লোজ করে আর একজন সেটা কিনতে চাইবে না, একটা বড় সমস্যা। সেজন্য আপনার ওই যে লোন ক্লাসিফাইড হয়ে গেলে বা খারাপ লোন হয়ে গেলে তখন ওই ব্যাংকের একটা আটকে পড়ে, ব্যাংক তখন কিছু করতে পারে। ব্যবসা করার ক্ষেত্রে আমার ব্যবসাটা খারাপ হয়ে লোনটা ক্লাসিফাইড করাই তো আমার মূল উদ্দেশ্য হওয়া উচিত, ব্যবসা করার না করে। না, আমি ব্যবসায়ীদের সম্পর্কে অত খারাপ ওপিনিয়ন আমি বলবো না, অনেকে খারাপ থাকতে পারে। কিন্তু আপনি যদি দেখেন যে আমাদের এই যে একটা লম্বা সময়ে আমাদের কিন্তু অনেক ইনভেস্টমেন্ট, অনেক নতুন এন্টারপ্রেনার, অনেক নতুন এন্টারপ্রাইজ, অনেক নতুন ম্যানুফ্যাকচারিং এগুলো কিন্তু বাজারে এসেছে, এবং এদের আসার পেছনে এই ব্যাংকের সহায়তা, ব্যাংকের লোন এবং অন্যান্য সহায়তা ইত্যাদি কাজ করেছে। অতএব এর ভিতরে তো কেউ হয়তো ফাঁকি দিয়ে কিছু টাকা করেছে, কিন্তু এই সাবস্টেন্সিয়াল প্রগ্রেস সম্ভবত না যদি এর মেজরিটি ভালো পথে না চলত। ওকে, কারণ এখানে একটু আমার কথা আছে যে আপনি সেটাকে সাপোর্ট করতে গিয়ে আসলে ফিনান্সিয়াল সেক্টর হচ্ছেটা কি, আপনি 15,000 কোটি টাকা দিয়েছেন, আরো 15,000 কোটি টাকা ডিউ হচ্ছে, যে এটা তো কোনো হেল্প হচ্ছে না, কিন্তু আপনার ঘাটতি বাড়তেই যাচ্ছে এবং আপনি সাধারণ করদাতাদের টাকা দিয়ে কিন্তু এটা এই কম্পেনসেশন করতেছেন। ইজ ইট ফেয়ার যে আপনি গরিব মানুষ, এখন তাদের থেকে আপনি ভিএটি নিচ্ছেন, গ্যাসের দাম বাড়াচ্ছেন, অবগারি শুল্ক নিচ্ছেন, তাদেরকে করমুক্ত সীমা বাড়াচ্ছেন না, এই লোকগুলোকে পেনালাইজ করে আপনি এই ঘাটতি পুরো যদি কন্টিনিউয়াসলি করতে থাকেন তাহলে এটার ইকোনমিক মডেলটা কি আমাদের চিন্তা করা দরকার। এই ইকোনমিক মডেল কি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য প্রযোজ্য কিনা, তার উপরে এই টাকাটা যাচ্ছে কোথায়। আপনি যেটা শুরুতে বলছেন এই টাকাটা যাচ্ছে কোথায়, আপনি এই টাকাটা যাচ্ছে এই যে সুইস ব্যাংকের যে বাংলাদেশি ডিপোজিট বাড়ছে, আপনি অফশোর অ্যাকাউন্টে পানামা পেপারে আসতেছে, আপনি দুবাই প্রপার্টি, ইংলিশ ব্রিটেনের প্রপার্টি, ক্যানাডিয়ান প্রপার্টি, এগুলো যে ওপেন, এগুলো কিন্তু দিনের আলোর মতো সত্যি, এগুলো আর কোনো লুকাই তো নাই, কিন্তু আমরা এই টাকাগুলো তো ট্রান্সফার হচ্ছে। কিন্তু আমরা যদি অর্থনৈতিক সূচকগুলি দেখি, আমাদের অর্থনৈতিক সূচকগুলি তো আসলে গ্রাফটা উপরের দিকে, কর্মক্ষেত্র বেশি সৃষ্টি হচ্ছে, মানুষের রোজগার বাড়ছে না, একেবারেই না। দিস ইজ অ্যানাদার এটা একটা রং, কমপ্লিটলি ম্যানুফ্যাকচার্ড। আমি আপনাকে বলি কেন, আজকে কর্মক্ষেত্র সাউথ এশিয়াতে সবচেয়ে বেকার কিন্তু বাংলাদেশে আছে, কারণ মানুষ বেশি, মানুষ বেশি না। আগে যেখানে 14 লক্ষ করে এমপ্লয়মেন্ট হতো এখন এটা অর্ধেকে নেমে আসছে। এটা হচ্ছে জবলেস একটা ডেভেলপমেন্টের কথা আমরা বলছি, গেইনলেস একটা ডেভেলপমেন্টের কথা বলছি। আর আপনি যেখানে আপনার রপ্তানি কমে আসতেছে, আপনার রেমিটেন্স কমে আসতেছে, বিনিয়োগ স্থবির, যেখানে আপনার মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, যে অ্যাজ পার বিবিএস রিপোর্ট আমি যেটা বলছি যে আপনার রিয়েল ইনকাম কমে যাচ্ছে, সেইখানে আপনি যদি বলেন যে দেশের বাড়তে পারে, আপনার প্রবৃদ্ধি বাড়তে পারে, এটা তো একটা আমার তো মনে হয় এটা অসঙ্গতিপূর্ণ, এটা তো বিশ্বাসযোগ্য কোনো কথা না। আপনার সব সূচক নিম্নগামী অথবা স্থবির, কিন্তু আপনি বলছেন আমার প্রবৃদ্ধি এখানে, এবং এইটা নিয়ে কিন্তু আজকে অর্থনীতিবিদ সহ এটা বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আসছে, প্রবৃদ্ধির বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু আপনার প্রশ্ন আসছে। একটু অনুমতি দিলে ডক্টর মশিউর রহমানের কাছে জানতে চাইবো যে প্রবৃদ্ধি কি আসলে আমাদের বিশ্বাসযোগ্য, যা আপনারা বলছেন
না, এটা বিশ্বাস না করার মতো কিছু নাই, বিশ্বাস না করার মতো নাই। এজন্য আমি বলবো জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী যেটি বলছেন সেটাও তো ঠিক যে আমাদের আসলে বিনিয়োগ কমছে, রপ্তানি কমছে, রেমিটেন্স কমছে। আমি এজন্য বলবো যে এটা প্রবৃদ্ধির যে হিসাবটা আছে এই হিসাবটা গ্রহণযোগ্য, কারণ এটা তো একটা মানে একটা পার্টিকুলার মেথড ব্যবহার করে তারা এই হিসাবটা করে। আর আমরা যেটা বলি বিভিন্ন সময় আমরা এই বিভিন্ন সময় আমি কোন দিকে আছি কোন দিকে নাই তারপর নির্ভর করে বলে যে এটা আরো হয়, এটা সত্যি নয় বা এটা নির্ভরযোগ্য নয় বা এটা আরো কম হবে এর বলে। কিন্তু আমাদের যে স্ট্যাটিস্টিক্সের যেটা বলে এটা কিন্তু সবাই গ্রহণ করে এবং স্ট্যাটিস্টিক্সের বহু রকম জিনিস তো একসাথে মিলায়, সেজন্য এস্টিমেশনে হয়তো দুজনের এস্টিমেশনে এই আমরা যখন বলি 7.20 আর একজন হয়তো এস্টিমেট করে বলো 7.10, এই ডেসিবেল পয়েন্টে যে যদি কিছু এদিক ওদিক হয় এস্টিমেশনের জন্য এটা খুব সিরিয়াস কিছু না, ট্রেন্ডটা দেখতে হবে। আর একটা যেটা বলছে রপ্তানি আমাদের কম বা বেশি এটা একটা নির্ভর করে যে সব দেশে আমরা রপ্তানি করি সে দেশের চাহিদার অবস্থা কি। আমাদের যে রপ্তানি বাজার প্রধান যেগুলো ছিল সব জায়গায় তাদের আর্থিক নিম্নগামিতার জন্য, কিন্তু আমি অঙ্কটা বুঝলাম না সমস্যার, মানে আমি বুঝতে চেষ্টা করতেছিলাম যে ধরেন আপনি কারণ বলতেছেন যে কেন আপনার রপ্তানি কমবে, কেন আপনার রেমিটেন্স কমবে, কিন্তু কমার পরে আমি বলছি তাদের ডিমান্ড তাদের কমবে, কিন্তু তাদের ডিমান্ড কমা সত্ত্বেও আমাদের রপ্তানি কিন্তু অত খারাপ হয়নি, কিছু বাড়ছে আমাদের রপ্তানি প্রত্যেক বছরই। আর রেমিটেন্সও একই, বিদেশের পরে নির্ভর করে। রেমিটেন্স আগে ভালো ছিল, গত কয়েক মাসে একটু কমের দিকে দেখা গেছে। কর্মসংস্থানের কথা যে বলেছেন, কর্মসংস্থান আমাদের এখানে এই যে লেবার ফোর্সে যেভাবে গ্রোথ হয়েছে সেই পরিমাণে কর্মসংস্থান বেড়েছে। আন্ডার এমপ্লয়মেন্টে কিছুটা বাড়তি দেখা যায়, যে পুরো 5 ঘন্টা বা 8 ঘন্টা দিনে কাজ করে না, ফর্মাল সেক্টরে এমপ্লয়মেন্ট হয়তো অতটা আমরা দেখি না আমরা, সেজন্য হয়তো চোখে পড়ে না। কিন্তু গ্রামে গঞ্জে গেলে দেখা যায় যে লোকের অবস্থা আগে 15-10 বছর আগে যা ছিল সেই তুলনায় ভালো। এটা ভিজুয়াল ইমপ্রেশন, তো ভিজুয়াল ইমপ্রেশনের সাথে স্ট্যাটিস্টিক্যাল মেজার যেটা এটার একটা কনসিস্টেন্সি আছে, সেই জন্য সন্দেহের স্কোপটা কম। স্ট্যাটিস্টিক্যাল মেজারের মধ্যে কনসিস্টেন্সিটা কোথায়, মানে এই কথা কি সত্য যে আমাদের রেমিটেন্স কমেছে? আমি তো বললাম যে রেমিটেন্সটা আমাদের গত কয়েক মাসে কমেছে। রপ্তানি আমাদের যে 10 বছর আগে যেটা ছিল তার তুলনায় কমেছে, কিন্তু এই যে আমাদের মেইন রপ্তানি বাজারে যে ইকোনমিক ডাউনটার্নের সময়ও আমাদের রপ্তানি 7-8% করে বেড়েছে। মানে আমাদের কর্মসংস্থানের সংখ্যা কি কমেছে? কর্মসংস্থান এই যে পরিমাণে লোক লেবার ফোর্সে আসছে জি অতটা হয়তো না, এবং আমি একই কথা বলবো যে অ্যাবসলিউট নাম্বারটা আমাদের ইন্ডিকেট করবে না, কারণ আমাদের বেসটা তো অনেক বড় হচ্ছে। কিন্তু এটি বোধহয় একটি তাত্ত্বিক পরীক্ষার বিষয় হয়ে দাঁড়ায় যে এই সবগুলি কমলে কি করে আমাদের প্রবৃদ্ধি বাড়ে। যাই হোক, আমরা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার কাছে আসবো, আমরা একটা বিরতি নিয়ে ফিরি। আপনি বলছেন যে এখানে আসলে কর বাড়ানো হয়েছে, আপনি ভিএটির কথা বলছিলেন এবং অন্যান্য কথা বলছিলেন, এবং তার কারণে আপনি বলতে চাচ্ছেন যে সেটি আসলে বড়লোকদের জন্য যতটা ভালো হয়েছে গরিবদের জন্য ততটা ভালো হয়নি। ঠিক উল্টো কথা বলছে অর্থমন্ত্রী নিজে, মানে বলা হচ্ছে যে মানে যারা কম আয় করে তাদের ভার থেকে মুক্ত করাই ছিল এই বাজেটের উদ্দেশ্য। আপনি কেন বলছেন যে এটি তাদেরকে আসলে বেশি করার আওতায় নিয়ে আসবে, সেই ব্যাপারে একটু আমাদেরকে একটু বলবেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনাকে জানতে চাইছিলাম যে আপনি বলছেন যে এটা গরিবের জন্য ভালো বাজেট হয় নাই, বড় লোকের জন্য বাজেট হয়েছে, সেটি কেন? যে শুল্ক বা করের বোঝা আপনি চাপানোর কথা বলছেন, তো সেই আমরা তো দেখছি যে যারা কম আয় করে তাদের কর থেকে ভারমুক্ত করার একটি চেষ্টা অর্থমন্ত্রীর বক্তব্যে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বক্তব্যে বলছেন, কিন্তু রিয়েলিটিতে কি, যেটা আমি আবার রিপিট করতে হচ্ছে একই কথা। আপনি দেখেন এখানে যে ভিএটি যেটা 15% অ্যাক্রস দ্য বোর্ড, কিন্তু 15%, এটা কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা, তাকে তো 15% অনেকগুলি জরুরি জিনিস ছাড় দেওয়া না, যেমন পাওয়ার, আমি একটা বলি ইলেকট্রিসিটি বিল অ্যাজ ইট ইজ, কিন্তু ইলেকট্রিসিটি বিল কত 3-4 গুণ বেড়ে গেছে গত কয়েক বছরে। এটাও বিভিন্ন কারণে, যে রেন্টাল, কুইক রেন্টালের একটা মিসম্যানেজমেন্ট এখানে আছে। এটার উপর এখন 50% গরিব মানুষকে যেভাবে দিতে হয়, 3-4 গুণ বাড়ে নাই, 3-4 বার বাড়ানো হয়েছে। না, 3-4 গুণ বেড়েছে। আমি যদি আপনি
4-5 যান আপনি 5-6 থেকে 4 থেকে 3-4 গুণ বেড়েছে কমপক্ষে বিদ্যুতের দাম। হ্যাঁ, বিদ্যুতের দাম 4 গুণ বেড়েছে। হ্যাঁ 4 গুণ বেড়েছে। আচ্ছা, সবগুলিতে তার উপরে 15% ভিএটি, রাইট, এটা তো সবাইকে দিতে হচ্ছে, যারা গরিব মানুষ থাকো তারাও দিতে হচ্ছে। আপনি যে গ্যাসের দাম 3 গুণ, এখন 2.5 গুণের মতো বেড়েছে গ্যাসের দাম এবার, সেটা কিন্তু সেটা কিন্তু গরিব মানুষের উপর চলে আসছে। আপনি আবগারি শুল্ক যারা স্মল সঞ্চয় করতেছে ব্যাংকে, এটা কিন্তু তাদের 1 লাখ টাকা পর্যন্ত কোনো আবগারি শুল্ক নাই। হ্যাঁ, 1 লাখ টাকার উপরে, মানে 1 লাখ 1 টাকা হলেও তো আপনাকে দিতে হচ্ছে, 2 লাখ টাকা দিতে হচ্ছে। আপনি না, ট্রানজাকশন না, এটা হচ্ছে ব্যাংকের আপনার টাকা থাকলে, হ্যাঁ ব্যাংকে টাকা থাকলে 1 লাখ টাকা, হ্যাঁ যে কোনো একদিনে সর্বোচ্চ কত টাকা। বাংলাদেশে যেখানে আমাদের অর্থমন্ত্রী 4,000 কোটি টাকা ব্যাংকে লুট হয়ে যাওয়ার পর 4,000 কোটি টাকা কোনো টাকাই না, আর আপনি এখন বলছেন 1 লাখ টাকা যারা আছে সেই সম্পদশালী মানুষ। সে 1 লাখ টাকা হলে না সম্পদশালী, মানে কি সে 500 টাকার জায়গায় 800 টাকা। না, কেন 800 টাকা দেবে সে? কি জন্য দেবে? আপনি তো পেনালাইজ করতেছেন কাকে? এগুলো কিন্তু আমি যতগুলো বলছি, এই যে গ্যাসের দাম, আপনি করমুক্ত, মানে এর পুরোটাই আসলে সাধারণ মানুষ, মানে আমাদের প্রত্যেকটা আপনি করমুক্ত আয়ের সীমাও তো বাড়ান নাই। আপনি যদি ইনফ্লেশনটাও যদি অ্যাড করেন এখানে গত 2 বছরের, সেটাও তো আপনি বাড়ান নাই। ইন্ডিয়াতে কিন্তু 300-350 টাকা করমুক্ত হয়। আপনি প্রত্যেকটা জিনিস যদি আজকে দেখেন, আর এমনিতে তাদের কিন্তু ক্রয় ক্ষমতা কমে গেছে এই লোকগুলোর। আর বড় লোকদের জন্য আমি বলছি না, আমি বলছি যে প্রোডাক্টিভ সেক্টরের জন্য এটা কিছু ভালো কিছু হয় না। অবশ্যই, কারণ ভিএটি যেটা আপনি দিয়েছেন, এটা কিন্তু বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং সেক্টরে যারা আছে, ব্যবসায়ী যারা আছে, সবাই এটা বিরোধিতা করতে একটা কারণে, কারণ এটা দ্রব্যমূল্যকে বাড়িয়ে দিচ্ছে। আর বিএটির যে বুককিপিং এর যে প্রসিজিওরটা বাংলাদেশে, এটা কিন্তু এখনো হয়নি। সুতরাং আপনি বিএটি একবার অনেক সময় ইম্পোর্টে দিচ্ছেন, আবার সে একই জিনিসের উপর আবার বিএটি দিচ্ছেন, এটা 27-28% চলে যাচ্ছে। কিন্তু এটা এখানে কিন্তু অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারগুলো বুককিপিং এর মাধ্যমে আছে বাংলাদেশে, এগুলো করা হয় নাই। সুতরাং নট অনলি 27-28% এক্সট্রা মানুষকে পে করতে হচ্ছে। যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসায়ী, তারা কিন্তু দ্রব্যমূল্যের কারণে তাদের কম্পিটিটিভনেস কিন্তু সাফার করতেছে এখানে, সুতরাং তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বড় লোকরা এখানে, ব্যবসায়ীরা লাভবান হয় না, লাভবান হয়েছে কারা? যারা ব্যাংকের থেকে লুটপাট করতেছে, যারা বড় বড় মেগা প্রজেক্ট এখানে কেউ লাভবান হয়। আমার মনে হয় এই জায়গাটি একটু ডক্টর মোশাররফের কাছে যা কিছু কর নির্ধারণ করা হয়েছে, তা কিছুই হচ্ছে সহজে যে কর আদায় করা সম্ভব, বেশি মানুষের সেখানে টার্গেট করা যে সম্ভব, সেটি করা হয়েছে। অন্যদিকে আপনি ছোট একটি কথা যদি বলি, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা ধারাবাহিকতা, যারা গতবার 2.5 লাখ টাকার কাছাকাছি গিয়ে কর জালের বাইরে ছিলেন, এবার বেতন ভাতা বৃদ্ধি পাওয়া সেই সীমা পেরিয়ে যাচ্ছেন, তাদের আবার সেই কর দিতে হবে, করমুক্ত আয়ের সীমা একই রাখার ফলে সবগুলি বিষয় একটু বলেন। বেতন সরকারি কর্মচারী বা তাদের সাথে কম্পারেবল যারা, তাদের বেতন বাড়ছে। বেতন বাড়ার সময় একটা জিনিস খেয়াল রাখা হয়েছে যে তা কর সবাই দেবে, আয়কর সবাই দেবে। এক সময় ছিল যে আয়কর সরকারি কর্মচারীদের আয়কর দিতে হতো না, পার্টলি রং। কারণ ওই সময় ছিল যে মাইনের জন্য যে করটা হয়, সেটা ধরা হতো যে সরকার সেটা দিয়ে দিছে, এটা অ্যাকাউন্টিং বা কিছু একটা করতে হতো। এবং এটা 92 থেকে ওই যে সরকারি কর্মচারীরা কর দেবে, এটা 92 বাজেটে প্রথমে বা 91 বাজেটে প্রথমে বলা হলো যে সরকারি কর্মচারীরা কর দেবে, কিন্তু এই কর দেওয়ার মেকানিজম কি সেটা নিয়ে বহু রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তো আমার মনে হয় যে এই যে বেতন ভাতা এবং সরকারি কর্মচারীদের যে সবার মতো তাদেরকে আয়কর দিতে হয়, এটা ভালো সিদ্ধান্ত। আচ্ছা, অন্যটা হলো যে ইনকাম ট্যাক্স কিন্তু আগের তুলনায় প্রগ্রেসিভ হয়েছে। আগে বোধহয় 25% শেষ হতো, এখন 30% পর্যন্ত উপরের দিকে যাদের ইনকাম 30% বা সারচার্জ ইত্যাদি আছে। ভ্যাটের প্রশ্নটা, এটা খুবই সেন্সিটিভ প্রশ্ন। তো এখানে আমি আপনাদের দৃষ্টি একটু অন্যদিকে নিয়ে যাব যে ভ্যাট কোথায় বেশি হয়েছে, কম হয়েছে, এটা তো প্রশ্ন আমাদের বিতর্ক সবসময় চলতে থাকবে। যেটা আমির খসরু সাহেব বললেন, সেখান থেকে আমি শুরু করি। ভ্যাটের যে স্টেজে এই প্রডিউসার বা ব্যবসায়ী যেখানে ফাইনাল কনজিউমার বা ইউজারের কাছে দেয়, তখন 15% হয়। এবং এর আগে যে সকল স্টেজে ভ্যাট কালেক্ট করা হয়, সেগুলো প্রত্যেক স্টেজে যে অ্যাডজাস্ট করে ওই পরিমাণে কমে যায়। এখন আমাদের এই যে ম্যানেজমেন্টটা, এইটা অতটা সফিস্টিকেটেড না। তার ফলে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে যে কিউমুলেটিভলি হয়তো বেশি হচ্ছে, 15% আমরা বললেও অ্যাকচুয়ালি হয়তো বেশি হচ্ছে। আর দ্বিতীয়ত হলো যে হিসাবের ঠিকমতো হিসাব না করার ফলে যারা ট্যাক্সের ফিল্ড লেভেলে কাজ করে, তাদের একটা ওই যে ম্যানিপুলেশনের সুযোগ রয়ে গেছে, একটা অপাসিটির মধ্যে আছে। আমি এই জন্য বলছি যে ভ্যাট কিন্তু সকল দলেই বিভিন্ন সময় ভ্যাটের সাথে সম্পৃক্ত ছিলেন, কেউ কখনো এটাকে
ফেলে দেওয়ার চেষ্টা করেন নাই, অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন। অ্যাডজাস্ট কখনো ঠিক পথ হয়েছে, কখনো ঠিক হয়নি। সেজন্য আমি বলবো যে যেহেতু সকল দলেরই এর একটা ওনারশিপ বিভিন্ন স্টেজে ছিল। আমরা যদি প্রশ্নটা একটি সরল প্রশ্ন করি, এই ভ্যাটের মূল্য বৃদ্ধির দায় সেটা সবার উপরে আসবে। আমি যে স্টেজে, যে বিভিন্ন স্টেজে যেহেতু সবাই ওনারশিপ ছিল, অতএব এর এবং ভ্যাটটা এই আধুনিক এই সময় মানে আধুনিক কালের জন্য ভ্যাট এটা খুবই ভালো ট্যাক্স। সবাই বহু দেশে এটা অ্যাডপ্ট করছে এবং এটাকে বলা হয় যে দ্য অনলি সাকসেস স্টোরি অফ ট্যাক্সেশন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ইজ ভ্যাট। আর কোনোটাতে এত সহজে কোথাও করতে পারে নাই। তো ভ্যাটের ম্যানেজমেন্টের ইমপ্রুভমেন্ট একান্ত দরকার। এবং যেহেতু এখানে সকল দল সকলেই এর সাথে সম্পৃক্ত ছিল, আমাদের একটা সুযোগ আছে যে এটার মেথডটাকে আর একটু ইমপ্রুভ করা, অডিটটাকে আর একটু ইফেক্টিভ করা। এবং এই যে আলটিমেটলি যে 15% আগে যেগুলো দেওয়া হয় সেগুলো সবগুলো কিন্তু ক্রেডিট পায়। ক্রেডিট পেলে আলটিমেটলি সব মিলে 15% হবে, কিন্তু আমাদের হিসাবপত্র ঠিক না থাকার জন্য হয়তো একটু বেশি হচ্ছে। আর একটা যেটা আছে যে ভ্যাট মুক্ত একটা সীমানা আছে, তার নিচে গেলে আর ভ্যাট দিতে হয় না, তখন ওই কি বলে টার্নওভার ট্যাক্স ইত্যাদি দেয়। তো তার ফলে হচ্ছে ভ্যাটের ইমপ্রুভমেন্টটা দরকার, সেই দিকে বোধহয় নজর দেওয়া আমাদের দরকার। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আপনি সেটা নিয়ে বলবেন। আমি এর একটা সাথে একটু শুধু যুক্ত করতে চাই যে বাংলাদেশে আমরা আয়কর, যেটি একটি কর আদায়ের, রাজস্ব আদায়ের একটি বড় জায়গা হওয়া উচিত, সে আয়কর দিতে আমরা মানুষের মধ্যে খুব বেশি উৎসাহ দেখি না। যত লক্ষ টিন রয়েছে, যদি আমরা সেটা 30 লক্ষ বলি, মাত্র তার 11 লক্ষ বা 13 লক্ষ 12 লক্ষ তারা টিন মানে আয়কর দেন, এবং সেটিও খুব ইনসিগনিফিকেন্ট। এর কারণ কি বলে আপনি মনে করেন যে মানুষ আয়কর দেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত কেন? আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী বিরতির আগে জনাব মশিউর রহমান যে বিষয়টা আলোচনা করছিল সেই বিষয়টি নিয়ে আপনি একটু বলতে চাইছিলেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরলাম আপনার কাছে। ভ্যাট, আসলে ভ্যাটের ব্যাপারটা হচ্ছে, ভ্যাট তো কোনো সমস্যা নাই, ভ্যাট তো কোনো সমস্যা না, ভ্যাট হচ্ছে কনজাম্পশন ট্যাক্স। সুতরাং কিন্তু এখন ভ্যাটের উপর যদি আপনার মূল চাপটা যদি ভ্যাটের উপর চলে যায়, সেটাই হচ্ছে সমস্যা। এবং যে কারণে যে সাধারণ মানুষের পারচেজিং পাওয়ারের উপর এটা ইম্প্যাক্ট করে। আমাদের রিয়েল ইকোনমি যদি পারফর্ম না করে, আমাদের এখানে সমস্যাটা হচ্ছে কি জন্য, আপনার রিয়েল ইকোনমি যেখানে পারফর্ম করবে না, তখন কিন্তু আপনার শিফটটা চলে যাবে ভ্যাটের উপরে। আমাদের এখানে বিনিয়োগ স্থবির হয়ে গেছে, এই যে এমপ্লয়মেন্টের শ্রমবাজার যেটা আছে, আনএমপ্লয়মেন্ট বাড়ছে। সুতরাং রিয়েল ইকোনমি আপনি পারফর্ম না করলে আপনি ট্যাক্সেশন, ইনকাম ট্যাক্সে ওইভাবে যেতে পারছেন না, কর্পোরেট ট্যাক্সে ওইভাবে যেতে পারছেন না, যে কারণে কিন্তু আপনি শিফটটা নিয়ে গেছেন ভিএটির উপরে, হুইচ ইজ নীতিগতভাবে এটা ঠিক নয়। কারণ ভিএটি ইজ এ কনজাম্পশন ট্যাক্স। আপনি যখন ভিএটি দেবেন, এটা বড় লোক, মধ্যবিত্ত, গরিব সবার উপর ইকুয়ালি অ্যাপ্লাই করে, সবাইকে 15% এখন দিতে হবে। এখন যে লোকের ক্রয় ক্ষমতা আমার চেয়ে অনেক কম, সেই লোকও কিন্তু ওই প্রোডাক্টের উপর 15% দিতে হচ্ছে। এই জন্য এটার এখানে সমতার অভাব আছে। বিএটিটা প্রশ্নবিদ্ধ হচ্ছে এখানে, এবং এই কারণে এমনিতেই যাদের ক্রয় ক্ষমতা কমে গেছে, এখানে রিয়েল ইনকাম কমে যাচ্ছে, সেখানে যদি আপনি বিএটির মতো একটা ট্যাক্স এই সময় নিয়ে আসেন, যেটা সাধারণ মানুষ ক্রয় ক্ষমতাকে আরো কমিয়ে দেবে, সেই জন্য কিন্তু প্রশ্নটা আজকে আসছে। এবং এই বাজেটে বিএটিটা এই জন্য এত বেশি বিতর্কিত হচ্ছে। এবং তার উপর আপনি আবগারি শুল্ক, তার উপর আপনি করমুক্ত সীমা বাড়ান নাই, এই সব কিছু মিলিয়ে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষ যারা আছে, তারা কিন্তু সবচেয়ে বেশি আজকে এই বাজেটের এফেক্টেড হয়েছে। আর যারা ম্যানুফ্যাকচারার, প্রডিউসার, তারাও কিন্তু ভিএটির কারণে তাদের কম্পিটিটিভনেস আছে। আয়কর দেওয়ার ক্ষেত্রে যে অনীহা আমরা দেখতে পাই একটা বিপুল জনগোষ্ঠীর, 30 লাখ মাত্র টিন আছে আমাদের, এত আয়কর মানে আয় যারা করেন তাদের মধ্যেও আসলে 3 ভাগের 1 ভাগ মাত্র আয়কর দেন। এর কারণ কি বলে একটু মন্তব্য যদি করেন? না, আয়কর এটা তো আপনার ইমপ্লিমেন্টেশনের ব্যাপার। আপনি আয়করের পরিধি তো বাড়াতে হবে, নেট তো বাড়াতে হবে। আমাদের প্রবলেম হচ্ছে যারা আয়কর দিচ্ছে, এখন যারা নেটের মধ্যে আছে রিপিটেডলি, তাদেরকে আপনি তাদের উপর বার্ডেনটা বারবার বাড়াচ্ছেন, কিন্তু আপনি নেট তো বাড়াতে হবে। বিশাল একটা সংখ্যা রয়ে গেছে যারা নেটের বাইরে রয়ে গেছে, তাদেরকে আপনি না এনে এখন ভিএটির মতো একটা, এটাকে মেকআপ করার জন্য আপনি ভিএটির মতো একটা ট্যাক্স এখানে নিয়ে আসছেন।
আপনি আবগারি শুল্কের মতো একটা ট্যাক্স, আবগারি শুল্ক কোথায়, আবগারি শুল্ক হয় কোথায়? গাজার দোকানে, মদের দোকানে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিনট্যাক্স আলাদা না, ইটস এ ডিটারেন্ট। আবগারি শব্দটা তো সিন থেকেই আসছে মনে হয়, বা আবগারি বা ফার্সি, এটা যেটা মদ, এটা ইটস এ ডিটারেন্ট অ্যাকচুয়ালি এই সমস্ত যে। কিন্তু আপনি যেখানে প্রণোদনা দেওয়ার কথা সঞ্চয়ের উপর, সেখানে উল্টো তাদেরকে আপনি পেনালাইজ করতেছেন এখানে। এই জিনিসগুলো হচ্ছে নীতিগতভাবে আপনার এটাতে যে এটা সঠিক নয়। এক হলো যে ওরা যেটা বক্তব্যের একটা মূল ভিত্তি হলো যে রিয়েল ইনকাম কমেছে, এটা ঠিক না। রিয়েল ইনকাম যদি কমে তাহলে আমাদের যে রিয়েল গ্রোথ, এটা তো গত 10-15 বছরে যদি দেখেন এটা বাড়ছে, এবং কোন এক সময় এই বৃদ্ধির হারটাও বেশি হয়েছে। অতএব যে রিয়েল ইনকাম কমেছে, এই ভিত্তি থেকে বললে সব আর্গুমেন্টই ফ্লড হয়ে যাবে। ভ্যাটে যেটা আছে, আমি যেটা আগে বলেছি সেটাই বলবো, যে ভ্যাটের যে ইন্ট্রোডাকশনের যে মূল সিদ্ধান্ত, এটা রাষ্ট্রপতি এরশাদের সরকারের সময় নেওয়া হয়, কিন্তু পার্লামেন্টে প্লেস করার সময় বিএনপি তখন আসছে, বিএনপি ওন্ড ইট। তাদের দ্বিধা ছিল, প্রশ্ন ছিল, কিন্তু এটা ওই পার্লামেন্টে পাস করছে বিএনপির সময়। আওয়ামী লীগ এটাকে বন্ধ করেনি। ভ্যাটের মেইন প্রবলেম যেটা হয়ে গেছে সে হলো যে ভ্যাটের বিভিন্ন স্টেজে নিতে পারেন, কিন্তু ফাইনাল স্টেজে কিউমুলেটিভলি 15% বেশি হবে না। এই ভ্যাটের যে ক্রেডিট মেকানিজম, এইটা আমরা কোনো সময় করতে পারি নাই। আমরা না করে যেটা করছি, ওই এক্সাইজের মতো যে ট্রাঙ্কেটেড বেস, এই বেস, দিস বেস, দ্যাট বেস করছে, তার ফলে ওই যে ভ্যাটের ক্রেডিটিং মেকানিজমটা কখনো কাজ করে নাই। তার ফলে কিউমুলেটিভলি হয়তো একটু বেশি হয়ে যায়, এবং সেখানে আমরা সহজ পথ ধরছি যে ঠিক আছে, এটার বেস কমাই দিয়ে ট্যাক্সটা কমাই দাও। আসলে হিসাব করলে হয়তো ওরকম একটা ট্যাক্স আসতো। আর এখন যেটা হয়েছে, তাতে অনেক জিনিসকে এক্সাম্পট করা হয়েছে। অনেক জিনিসকে এক্সাম্পট করলে সেগুলোর উপর সরাসরি প্রত্যক্ষভাবে ওর উপরে সে দামের প্রভাব আসে না। 92-তে আমি তো এনবিআর এর চেয়ারম্যান ছিলাম, তখন ওই ভ্যাট এক্সপ্যানশনের সময়, তখন ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর সার্ভে ছিল, তখন দেখছি যে বিভিন্ন দেশে যে ভ্যাট ইন্ট্রোডিউস হয়েছে তার ফলে কোনো সিগনিফিকেন্ট প্রাইস ইনক্রিজ হয় নাই। ইনক্রিজ না হওয়ার কারণ, যেটা আমির খসরু সাহেব দোষ হিসাবে বলেছেন, এটা কনসাম্পশনের পরে ট্যাক্স। তো কনসাম্পশনের পরে ট্যাক্স হলে আপনার রিয়েল ইনকাম তখন ওই জায়গায় কমে যাচ্ছে। সে রিয়েল ইনকামটা যদি সেভিংস এবং ইনভেস্টমেন্টে চলে যায় তাহলে ভালো। ওই সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট তখন ওই কনসাম্পশনটা খুব বাড়ায়, তার ফলে একটা ব্যালেন্সিং হয়। কিন্তু আমাদের এখানে যে ক্রেডিট মেকানিজমটা কাজ না করার ফলে বোঝাটা বেশি হয়ে যায়। তা আমার মনে হয় দৃষ্টি দেওয়া উচিত ক্রেডিট মেকানিজমটা কীভাবে ইফেক্টিভ করা যায়। আর ভ্যাটের একটা বড় জিনিস হলো অডিট। আমাদের অডিট ক্যাপাসিটি প্র্যাকটিক্যালি এনবিআর এর গড়ে তোলেনি কখনো। তো এই ম্যানেজমেন্টটাকে ইমপ্রুভ করা দরকার। এটা আসলে বুককিপিং এর একটা বড় সমস্যা, ম্যানেজমেন্ট এবং বুককিপিং এর একটা বড় সমস্যা আছে। কিন্তু এটা না করার কারণে আপনি যেটা ইম্পোজ করেছেন এখন ভ্যাটটা, এটা সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে লোয়ার ইনকামের মানুষজন। এখানে কিন্তু সমস্যাটা হচ্ছে। আর রিয়েল ইনকামের ব্যাপারে ওদের কনসাম্পশন গুড যেগুলো, সেগুলো মোস্টলি এক্সাম্পট না, এক্সাম্পট করতে পাওয়ার আপনি প্রথমত বিদ্যুতেই তো তারা দিচ্ছে, গ্যাসে যাচ্ছে, আপনি রেস্টুরেন্টে খেতে গেলে ওখানে যাচ্ছে, আপনার ট্রান্সপোর্টেশন সব জায়গায় তো আছে। কিন্তু বিএটি এমন একটা জিনিস, এটা স্প্রেড কিন্তু অনেক বেশি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে রিয়েল ইনকামের, উনি যেটা বলছেন রিয়েল ইনকাম যেটা কমেছে, এটা একেবারে বিবিএস এর স্ট্যাটিস্টিক্স থেকে কিন্তু আমি কোট করেছি। যত ইনকাম বেড়েছে ওখান থেকে মূল্যস্ফীতি বাদ যখন দিয়েছেন আপনি, বাদ দেওয়ার পরে দেখা গেছে প্রায় 8% মতো রিয়েল ইনকাম কমেছে এই গত কয়েক বছর। 8% রিয়েল ইনকাম কমেছে, এটা বিবিএস এর স্ট্যাটিস্টিক্স থেকে আমি বলছি। তার মানে যেখানে এখানে আবার একটা প্রশ্ন আসছে, রিয়েল ইনকাম যখন কমে যায়, এটা শ্রমবাজারের একটা রিফ্লেকশন, প্রতিফলন। এটা যদি আপনার প্রবৃদ্ধির সাথে, কিন্তু এটা অসঙ্গতিপূর্ণ। আপনি বলছেন প্রবৃদ্ধি হচ্ছে, প্রবৃদ্ধি হলে কিন্তু আপনার তো ডিমান্ড, শ্রমবাজারের ডিমান্ড বাড়বে এবং শ্রমিকের ইনকাম বাড়বে, তার ইনকাম কমার, রিয়েল ইনকাম কমার কোনো সুযোগ। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর মশিউর রহমান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।